ওকে, শুরু করি। স্ক্রিন দেখা যায়? জি স্যার। আজকে আমরা ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন করব, এলিভেটরস এন্ড এসকেলেটরস বা লিফট। কোন দেশে এলিভেটর বলে, কোন দেশে লিফট বলে। ব্রিটিশ সিস্টেমে ওরা লিফট, দেশে এলিভেটর বলে, যেটা তোমরা বলো। লিফট বা এলিভেটর। A lift or an elevator is a transport device used to move goods or people vertically. According to BNBC 2006, lift shall be provided in buildings more than 6 stories or 20 meters in height. Installation of lifts shall be carried out in conformity with the Lift Act and rules thereunder wherever they are in force. কথা কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, এগুলো ইনস্টল করার অপারেশনের সবকিছু সেই হিসাবে সেভাবে ইনস্টলেশন করতে হবে। সাইজের উপরে লিফটের নাম্বার, এটা ওটা সাইজ কিরকম হওয়া উচিত, এর উপরে ডিপেন্ড করে লিফটের সাইজ করা। প্লাস কিছু জিনিস আছে যেগুলা তোমার ওয়েট, মনে করো অনেক খুব ইউজ হয়, এখানে একটা স্টোর হাউস বা ওয়্যার হাউস টাইপ আছে 2-3 তলা, যেখানে তোমার অনেক ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে হবে। সেটা মেবি এটার হাইট খুব বেশি না, কিন্তু তোমার কন্টিনিউয়াস আপ ডাউন দেখা যাবে, অনেক ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে হচ্ছে, বা তোমার জিনিস আসতেছে, প্রোডাক্ট আসতেছে যাচ্ছে, তো সেইগুলোর জন্য আমার লিফটের দরকার হবে। ফ্লোর হাইট কম হলেও লিফটের দরকার হবে। Electric traction passenger lift. The car, cables, elevator machine, control equipment, counterweights, hoistway, rails, penthouse, and pit are the principal parts of a traction elevator installation. These are the principal parts. Car মানে এখানে এটাতেই আমার কেবিন, এটাই কারটা। Traveling cables, pulley, electric motor, এটা দিয়ে এই যে রোপ গুলা দিয়ে এটাকে উঠানামা করা হয়। ওকে, গাইড রেলস, কাউন্টারওয়েট, সবগুলো থাকে। দিস আর রোপস। এই রোপগুলো সম্পর্কে বলা হয় যে যদি মানে নিয়ম হচ্ছে যে যদি তোমার ধরো 4টা রোপ বা 8টা রোপ আছে, এই রোপগুলো যদি একটা ড্যামেজ হয় কোনো একটা, নিয়ম হচ্ছে যে তোমার এই সব ফুল সেট 8টা রোপই চেঞ্জ করতে হবে। বিকজ একটা ড্যামেজ মানে আরেকটাও ড্যামেজ হতে পারে, আরেকটাতে লোড করতে পারে। সবগুলো একটা ভালো দিলে বাকিগুলোতে লোড করবে, তো একটা ড্যামেজ হলে এগুলো সবগুলাই রুল হচ্ছে সবগুলোই চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা। কম্পোনেন্ট car is a cage of some fire resistant material supported on a structural frame to the top member of which the lifting cables are fastened. এই যে যেটা টপে লিফটিং কেবলস গুলো দেওয়া হয় রোপ। By means of guide shoes on the side members, car is guided in its vertical travel in the shaft. Guide shoes দিয়ে এটাকে উপর নিচে যাওয়া হয়, guide rails দিয়ে। The car is provided with safety doors, operating control equipment, কোন ফ্লোরে যাবা, floor level indicators, illumination, emergency exits and ventilation, সব কিছুই থাকে এই কারের মধ্যে। ওকে, লাইট টাইট এভরিথিং, তোমার যাতে কারেন্ট গেলে ওখানে একটা ব্যাকআপ লাইট থাকে, এরকম অনেক ধরনের ব্যবস্থা কারের মধ্যেই থাকে। These are the various components, এখানেও দেয়া আছে। This is the এটা হলো কাউন্টারওয়েট শ্যাফট। তোমরা দেখছো না এই ভিতরের কম্পোনেন্ট গুলা? দেখছো এমনি কতগুলাতে তো দেখাই যায় কাউন্টারওয়েটটা নামতেছে, দেখা যায় না? ওকে, আগে পড়ি।
4 to 8 cables depending on the car speed and capacity are placed in parallel. In general, each rope is capable of supporting the entire load. In general, each rope is capable of supporting the entire load. কাজেই এটা খুবই ইম্পর্টেন্ট। একটা রোপ দিয়ে যাতে উঠানামা করা যায়, তারপরে আমরা 4-5টা দিই, 8টা দিই, ডিপেন্ড করে যে কতটা সেফটি রাখতেছে। The minimum factor of safety varies from 7.6 to 12 for passenger lifts and from 6.6 to 11 for freight lift. দেখছো factor of safety কত বেশি? 7.6 to 12 for passenger lifts and from 6.6 to 11 for freight lift. তো এই ধরনের হাই ফ্যাক্টর অফ সেফটি রাখা হয় যাতে কোনোভাবেই কেবল ছিঁড়ে লিফট না পড়ে। স্টিল আমাদের দেশে মাঝে মাঝে এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। তার মানে কি তারা এই ধরনের ফ্যাক্টর অফ সেফটি কিছু রাখে, লিফট উঠতেছে নামতেছে, সো ইটস ওয়ার্কিং, দ্যাটস ফাইন। বাট এটা শুড নট বি লাইক দ্যাট। এখানে অনেক হাই ফ্যাক্টর অফ সেফটি রাখতে হবে এবং এটা মেনটেন করতে হবে। সো আমার কোনো রোপের সমস্যা হলে সব ফুল সেট চেঞ্জ করতে হবে, বিকজ দিস ইজ অ্যান ইস্যু অফ সেফটি। সেফটি ইস্যুর ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে। বোঝা গেছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন অপারেশনে যাবা, ইঞ্জিনিয়ার নিজে যাবা, তখন এগুলা যে এইসব ইস্যুতেই তুমি কম্প্রোমাইজ করে প্রাইস কমাইতে পারবা, কিন্তু এটা কম্প্রোমাইজ করা উচিত না। বোঝা গেছে? আজকাল লিফট কিন্তু নিজেরাও বানায় ফেলতেছে, এরকম হয়েছে, পার্ট বাই পার্ট কিনে লিফট বানায় দেয়, বসা দেয়। জানো, দেখছো এরকম? না কোম্পানি ছাড়া লোকও আছে, লিফট বসায় দেয়, ও পার্ট বাই পার্ট কিনে বসায় দেয়। তেমন কোনো কোম্পানি না, আমি চিনি একজন বসায় দেয়, বসায় দিতে পারে, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট একটা বাসায় আমি জানি বসাইছে ও, সম্ভবত সে পরিচিত একজন। যাই হোক, the counterweight is made up of cut steel plates stacked in a frame. একটা ভালো লিফট কোম্পানির নাম বলো, বড় কোম্পানি বাংলাদেশে কারা দেয়? Sigma, sir. সিগমা, গুড। আর Siemens. সিমেন্স কি ডাইরেক্ট সিমেন্স দেয় না কারা দেয় ওটা? সিগমাটা বাংলাদেশে মনে হয় ওরা দেয় কারা, হ্যাঁ? Siemens. সিমেন্স নিচে না তো কোনো অন্য কোনো কোম্পানি। Sir, এটা বলতে আর সবচেয়ে ফেমাস এখন বাংলাদেশে চলে হচ্ছে মান বাংলাদেশ, কারণ এই জায়গায় মান বাংলাদেশ দেওয়া থাকে। তারপরে বড় বড় হেভি লিফটে কিছু হেভি লিফট মানে এমনি ফ্যাক্টরি যে থাইসেন ট্রাপের লিফট আছে, ওটা অত ভালো না, আর বাংলাদেশের লিফট গুলো ভালো। তারপরে আরো আমাদের অফিসেরটা কি, এই ভার্সিটিটা কি, ভার্সিটিটা ভুলে গেলাম তো। ভার্সিটিটা ভালো কোম্পানি, মান বাংলাদেশি অথবা অন্য একটা ভালো কোম্পানি ছিল, নামটা মনে নেই। এনিওয়ে, তো এইগুলা কিছু কিছু নাম টাম এইসব জিনিস, মানে যখন ইঞ্জিনিয়ার হবা, নাম নাম্বার এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলা মনে রাখতে হয়। যেমন এই যে সেফটি ফ্যাক্টরের নাম্বারটা বললাম, তারপরে তোমার ইঞ্জিনিয়ারদের নাম্বার মনে রাখতে হয়। যে এই যে মনে করো বাসার এসি কত টন হইতে পারে, শ্রমগুলো কত টন হইতে পারে, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। বা একটা ফ্যাক্টরি বা একটা বড় ইন্ডাস্ট্রি কত টনের এসি ইউজ করতে পারে। যে আমি তোমাদের সাবজেক্টের আলোকে বলতেছি আর কি, রেফ্রিজারেশন আর এই এয়ার কন্ডিশনিং, এই সাবজেক্টের আলোকে, বা এই যে এইসব বিল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লিফটের ওজন কত হইতে পারে, এগুলো তোমাদের দেখতে হবে। লিফটের ওজন কত, 3000 পাউন্ড লিফট না 2000 পাউন্ড লিফট, বা ওখানে ইউজ করছি এত পাউন্ড লিফট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, the counterweight is made up of cut steel plates stacked in a frame attached to the opposite ends of the cables to which the car is fastened. দেখছো না কাউন্টারওয়েট? দেখছো সবাই? বুঝছো এটা কোন জিনিস? একদিকে লিফট থাকে, লিফটের কার থাকে, আরেকদিকে যে ওয়েটটা থাকে এটাকে বলা হয় কাউন্টারওয়েট। যেগুলো গ্লাস লিফট থাকে, গ্লাসে দেখা যায়, দেখবা লিফটটা যখন উপরে উঠছে ওটা নামছে অপোজিট সাইডে। মনে করো এটা এই পাশ থেকে দেখতে হবে, এই যে এই রোপের এই যে পুলি দিয়ে নিচে অপোজিট সাইডে কাউন্টারওয়েট, এই যে এটা হলো কাউন্টারওয়েট। কাউন্টারওয়েট গাইডলাইন্স, এই যে কাউন্টারওয়েট, এই যে রাখা কাউন্টারওয়েট। সো লিফটের অপোজিট সাইডে কাউন্টারওয়েট থাকবে। যদি কাউন্টারওয়েট না থাকতো তাহলে ফুল লোডটা কি মোটরকে নিতে হতো না?
এখন কিন্তু জি, স্যার। কাউন্টার ওয়েটটাই এটাকে পুল করছে অনেকটা, সো মোটরের উপরে তোমার লোডটা কমে যাচ্ছে। দ্যাট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য কাউন্টার ওয়েট। ইট সার্ভস সেভারাল পারপাসেস। আচ্ছা আগে পড়ে নিই। Its weight equals that of the empty car plus 40% of the rated live load. Empty car এর weight plus 40% of the rated live load. আমার লাইভ লোড যদি 100 কেজি হয় তাহলে এটা 100 কেজি না আরো বেশি হবে, সে খুব বড় একটু বড় 1000 কেজি, তাহলে 400 কেজি অ্যাডিশনাল। ওকে, কার ওয়েট প্লাস 100 কেজি, এই 400 কেজি। Purposes: to provide adequate traction at the sheave for car lifting, to reduce the size of the traction machine, যেহেতু এটা নিচ্ছে তাহলে কি তার সাইজটাও কম লাগবে, আমার মোটর দিয়ে যে উঠাবো সেটারও কম লাগবে। to reduce power demand and energy cost, বিকজ আমার এটা সাইজও কম লাগবে এবং আমার কি পাওয়ারও কম লাগবে, তাই না ওঠাতে, বিকজ কাউন্টার ওয়েটটাই অনেকটা লোড নিয়ে নিবে, কাউন্টার ওয়েটের কারণে লিফটটা উপরে উঠে যাবে। Higher initial cost due to strengthen the overhead machine room floor, which must carry the additional structural load of the counterweight. Counterweight এর কারণে আমার মেশিন রুম ফ্লোরের উপরে ওই লোডটা আসবে, বিকজ টোটাল ওই ওয়েটটা আমার এই ফ্লোরের উপরে জাস্ট লিফট না, লিফট প্লাস এইটা দুইটাই ঝুলতেছে, টোটাল লোডটা তো ফ্লোরের উপরেই আসবে, সো ফ্লোরটার উপরে এই কস্টটা আসবে। দ্যাটস ইট, যে বলা হয়েছে মেশিন রুমের উপরে এই লোডটা আসবে, বিকজ মেশিন রুম থেকে দুইটা জিনিস ঝুলতেছে এখন, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট দুইটা ওয়েটই কিন্তু মেশিনের উপর পড়তেছে, তাই না? The shaft or hoistway is the vertical passageway for the car and counterweights, যেখান দিয়ে এগুলো যায়। On the side walls are the car guide rails and certain mechanical and electrical auxiliaries of the control apparatus. এগুলো থাকে। লিফট ইনস্টলের পর কিন্তু ওটা লেভেলিং এর ইয়া করা হয়, যে মনে করো 2 এ আসলে এটা 2 সেকেন্ড ফ্লোর প্রপারলি লেভেল হয়েছে কিনা, এগুলো ইনস্টলেশনের সময় এগুলো করা হয়, ক্যালিব্রেট করা হয়। ওকে, থার্ড ফ্লোর এক্স্যাক্টলি মার্ক করে করে। এই যে এটা হলো তোমার মেশিন ফ্লোর যদি বলা, মেশিন রুম, ভিউ অফ মেশিন রুম। দেখছো মেশিন রুম ঢুকছো কখনো নিজেদের? না স্যার, কখনো যাওয়া হয়নি। আসে না, লিফটের কাজ করতে আসে তো, তখন সাথে সাথে যাবা, যে দেখবা ঢুকে এই কন্ট্রোল প্যানেলে দেখবা অনেক কিছু থাকে, রিলে মিলে এটা ওটা, ট্রান্সফরমার, অনেক কিছু থাকে, দেখবা কি হচ্ছে ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, কোনটা ট্রান্সফরমার আছে এটা, আরো কি কি বহুত কিছু থাকে, সব এগুলো ইলেকট্রিক্যাল তো বুঝবা না, বাট এগুলো অ্যাটলিস্ট দেখবা, তোমরা মেকানিক্যাল এগুলো দেখবা, মোটর লাগানো আছে ঠিক আছে, কি একটা কি আছে দেখবা, এগুলো ইন্টারেস্ট থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং জব করতে হলে এগুলো ইন্টারেস্ট থাকতে হবে। আর যে কোনো কিছু বাংলাদেশে বেশিরভাগ কিন্তু তোমার মনে করো ওই অপারেশনস আর কি চলছে, আমরা তো কোনো ডিজাইন করি না বাংলাদেশে, তো এটাই সমস্যা, যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারের বেসিক ফাংশন হচ্ছে ডিজাইন করা, বাট বাংলাদেশে ডিজাইনিংটা আমরা করি না, আমরা অপারেশন এন্ড মেইনটেনেন্সে অনেক থাকি, এই চলতেছে, বাস কোনো জায়গায় সমস্যা হলো এই তখন ইঞ্জিনিয়ার ডাক করে, ইঞ্জিনিয়ার কিছু করে না, অপারেটর ডাক দেয়, দেখেন তো কি হয়েছে এই, আচ্ছা যাই হোক আরেকদিন। অ্যারেঞ্জমেন্ট অফ শিভস এন্ড রোপস, এই যে এটা কার অপোজিটে হলো কাউন্টারওয়েট। 1:1 রোপিং সিঙ্গেল র্যাপ, একটা সিঙ্গেল র্যাপে 1:1 করা হয়েছে। 1:1 রোপিং ডবল র্যাপ, এই যে এটা থেকে এটা ঘুরে আবার এটা আসছে, ডবল র্যাপ। 2:1 রোপিং ডাবল র্যাপ, 2:1 ঘুরে আবার নামছে এভাবে আবার। 1:1 রোপিং বেসমেন্ট মেশিন রোপ, যাই হোক এরকম বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। Safety devices. Main brake of an elevator is mounted directly on the shaft. Main brake of an elevator is mounted directly on the shaft. Shaft over main brake. The lift is first slowed by dynamic braking of the motor, and the brake then operates to clamp the brake drum, thus holding the car still at floor. First, the dynamic braking of the motor. মোটরটাকে আস্তে আস্তে ব্রেকিং করা হয় এবং ফাইনালি ক্ল্যাম্প করা হয় ব্রেক ড্রাম করে, একদম স্টপ করা হয়।
A dual safety device is used to stop the car automatically in case of overspeed. This is also important. A centrifugal governor or an electronic speed control sensor cuts the power of the traction motor and set the brake in case of limited overspeed. যদি হালকা ওভারস্পিড হয় তাহলে একটা সেন্ট্রিফিউগাল গভর্নর অর ইলেকট্রনিক স্পিড কন্ট্রোল সেন্সর কাটস দ্য পাওয়ার অফ দ্য ট্রাকশন মোটর, পাওয়ারটা কাট অফ করা হয় এবং ব্রেক করা হয় যদি লিমিটেড ওভারস্পিড হয়। ইফ ওভারস্পিডিং কন্টিনিউস, অনেক বেশি ওভারস্পিড হয়ে যায়, গভর্নর অ্যাকচুয়েটস two safety rail clamps which are mounted at the bottom of the car and one other either side. Two safety rail clamps থাকে যেগুলো কারের বটমে রাখা হয় and one either side, দুই সাইডে থাকে। ওকে, মেইনলি গভর্নর কন্ট্রোল থাকে বা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোল থাকে। গভর্নর কিভাবে কাজ করে তোমরা পড়ছো না? গভর্নর পড়ানো হয়েছে তোমাদের মেকানিক্স অফ মেশিনারি। Anyway, oil or spring buffers are usually placed in the pit. একটা স্প্রিং বাফার থাকে, ইউজুয়ালি তোমরা স্প্রিংটা দেখবা বা অয়েল বাফার হতে পারে। বাফার এটা কি করে? This is not the stop placed in the pit, not to stop a falling car, but to bring it to a somewhat cushioned stop if it over travels the lower terminal. আমরা এই বাফারটাকে ফলিং কারকে স্টপ করার জন্য ইউজ করব না। বাফার এটা ডাইরেক্টলি স্টপ করবে না। স্টপ করলে কি হবে? সেই ইম্প্যাক্টটা তোমার উপরেই পড়বে, যে থাকবে প্যাসেঞ্জার তার উপরেই পড়বে। যার কারণে আমরা বাফার ইউজ করি, এটা যাতে ইম্প্যাক্টটা না হয়, এটা একটা কাশনিং ইফেক্ট দিবে, মানে স্লোলি এটা স্পিডটা কমাই দিবে। বুঝা গেছে? দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য বাফার। ইউজুয়ালি আমরা স্প্রিং বাফার দেখছো না নিচে আগে, অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখা যায়, তুই যেগুলা গ্লাস লিফ থাকে ওগুলাতে একটু দেখবা কি কি থাকে ওগুলা। বুঝা গেছে? জি স্যার। ওগুলা দেওয়া থাকে ওগুলা দেখবা। বাট লিফটও আবার দুই রকম আছে, এই যে হাইড্রোলিক প্যাসেঞ্জার লিফট, হাইড্রোলিক আছে, আরো আছে। ক্যাপসুল গুলো আবার একটু ডিফারেন্ট টাইপ। So this is hydraulic passenger. এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রিক ট্রাকশন, এইটা ওকে। ইলেকট্রিক ট্রাকশন প্যাসেঞ্জার হতে পারে, ওটাতে আবার ওটাও তখন এমনি ওয়েট এমনি ইয়াও ক্যারি করতে পারে প্রোডাক্টস। হাইড্রোলিক প্যাসেঞ্জার লিফট, হাইড্রোলিক প্রিন্সিপাল। ওকে, আমি এখানে ফোর্স দিলাম F1, এটার এরিয়া হলো A1, প্রেসার কত? ফ্লুইডের উপর কত প্রেসার এক্সার্ট হলো? F1 ফোর্স দিলাম, এখানে এরিয়া A1, প্রেসার কত দিলাম? F by A. F by A, এই প্রেসারটাই টোটালটাতে প্রপাগেট করবে, রাইট? তো এখন তাহলে এই উপরে সে প্রেসার দিচ্ছে কত? F by, তাই না? তাহলে আমার প্রেসার যদি সেম হয় তাহলে F2 by A2, তাহলে A2 যদি আমার বড় হয় F2 আমি বেশি পাবো। বুঝা গেছে প্রিন্সিপালটা? জি স্যার। আমি এখানে কম ফোর্স দিলাম, কম ফোর্স দিলে একটা প্রেসার দিলাম, এখন এই প্রেসারটা এখানেও অ্যাপ্লাই হবে। তো তাহলে এই প্রেসারটা যখন এখানে অ্যাপ্লাই হবে, এখানে আমার এরিয়া যেহেতু বেশি, আলটিমেটলি ফোর্সটা আমি বেশি দিতে পারবো, ফোর্সটা বেশি অ্যাপ্লাই হবে। তো এটা হলো হাইড্রোলিক প্রিন্সিপাল ইউজ হয় এখানে। বুঝা গেছে? ওকে। Yes sir. The major advantage of hydraulic unit is the absence of an overhead machine room, a penthouse and a traction equipment. Elevator load is carried by the ground, not by the structure. আমার নিচে থেকে এটা গ্রাউন্ডে ক্যারি করতেছে। First way is smaller due to the absence of a counterweight and its guide কোনো counterweight কারবার নাই। Cars can be lowered manually by the operation of oil valves. Essentially, there is no lifting limit. Operating expenses higher due to absence of counterweight. These are limited to low rise, low speed applications. Ride quality is also inferior.
এগুলো আসলে আমরা হাইড্রোলিক লিফট বা হাইড্রোলিক জ্যাক এগুলো খুব অল্প ডিস্টেন্সের জন্য বা কোনো একটা পার্টিকুলার অপারেশনের জন্য ইউজ হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলো, যখন এরকম তোমার খুব অল্প লোডের দরকার হয়, যে কোনো কিছু হেভি না, মানে মেশিনারিজ, লো লো লোড মেশিনারিজ, লো রিকোয়ারমেন্ট, লো লোড রিকোয়ারমেন্ট মানে হেভি না, যেগুলো লাইট, সেক্ষেত্রে আমার কি ধরনের পাওয়ার ইউজ হয়? যখন লাইট, একদম লাইট যখন রিকোয়ারমেন্ট থাকে তখন আমরা ইউজ করি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে আমরা লাইট কাজ, তো এটা ওটা দিয়ে আমরা করতে পারি, রাইট? এর চাইতে যখন একটু বেশি লোড দরকার হয় তখন আমরা কি ধরনের মেশিন ইউজ করি? যখন আর একটু হেভি লোড দরকার হবে, হাইড্রোলিক। হাইড্রোলিক হলে একদম হেভি। মিডিয়ামে যদি বলো, যেমন ওই যে ছোটখাটো দরজা টরজা ওপেন করার জন্য আমরা ইউজ করি নিউম্যাটিক, এয়ার থাকে ভিতরে, ঠিক আছে, নিউম্যাটিক। আর যখন অনেক হেভি হয়ে যায়, ক্রেন ট্রেন যদি দেখো বা আমাদের লেথ মেশিন টেথ মেশিন এইসব যখন হেভি লোড দেখো, সেগুলো সব হাইড্রোলিক। হাইড্রোলিক অনেক বেশি লোড নিতে পারে, ঠিক আছে, বিকজ এখানে খুব সুন্দরভাবে আমরা প্রেসারের থ্রুতে পাওয়ার এই ফোর্সটাকে বাড়াই দিই। তো যত হেভি মেশিনারি দেখবা, ক্রেন ট্রেনে যাবা, তত আমরা দেখা যায় হাইড্রোলিক ইউজ করি, ঠিক আছে, অনেক হেভি লোড এরা নিতে পারে। তার চাইতে কম, মনে করো বাস টাসের দরজা বা বাসা বাড়িতে দরজা, অটোমেটিক দরজাগুলো বা এরকম অফিস টফিসের, এগুলো আমরা নিউম্যাটিক ইউজ করতে পারি, ঠিক আছে। আর যখন আরো কম দরকার হয়, মোটর দিয়ে কিছু ঘুরাইতে পারলে বাস মোটর দিয়ে ছোটখাটো মোটর ইউজ করা, কেননা মোটরে আমি যদি ইলেকট্রিক্যাল লোড মোটরে বাড়াই দিই তাহলে কিন্তু কারেন্ট বিল বেশি আসে, প্লাস এত লোড নেওয়া মোটর ইলেকট্রিক্যাল পাওয়ারের জন্য একটু কষ্ট হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। লিফট ডোরস, এই যে হলো ডোর, এবং ডোরের মধ্যে এই যে মাল্টি বিম ডোর সেন্সর এখানে দেওয়া হচ্ছে। তার মানে আমি যদি জাস্ট হাত ঢুকায়, তাহলে যাতে সে হাতটাও আমরা সেন্স করতে পারি এবং সেই অনুযায়ী লিফটের দরজাটা ওপেন হয়ে যায়। বুঝা গেছে? তাহলে সেফটি, যখন মাল্টি বিম সেন্সর দিচ্ছি তখন সে আমি যদি 2 পয়েন্টে দিতাম, তাহলে কোনো বাচ্চা যদি এখানে হাত দিত তাহলে কি হতো? দরজা লেগে যেত, তাই না? আমি যদি মাল্টি বিম এভাবে দেই থ্রু আউট দ্য ডোর, তাহলে যে কোনো পয়েন্টে আমি যদি লেজারটাকে কাট করি, সে সেন্স করবে, এবং সেন্স করলে সে আর দরজাটা ক্লোজ করবে না। বুঝা গেছে? এরকম এই যে ফটো সেলস থাকে, এগুলো রিফ্লেক্টার্স, এখানে এসে রিফ্লেক্ট করে আবার রিসিভ করে, এই রিভার্স সুইচ লাগবে না, ঘুরে যাবে উল্টা দিকে। ডোর প্যানেল, কাটওয়ে, মেকানিক্যাল সেফটি এজ, ব্লা ব্লা ব্লা, এইসব। বুঝা গেছে? জি স্যার। আর কতগুলো আছে ধাক্কা লাগলে তারপরে খুলে, এরকম আছে। তো এরকম সাধারণত এরকমই হয় এখন, মাল্টি বিম বা এরকম বিম টাইপ, এরকম ফটো সেল আর রিফ্লেক্টার্স গ্যাপে গ্যাপে দেয়া থাকে। ওকে, লিফট ডোরস। Ideal performance of an elevator. Ideal performance of an elevator installation will provide minimum waiting time for a car at any floor level. আমরা তখন লিফটের কনস্ট্রাকশন, লিফটের কম্পোনেন্টস এগুলো নিয়ে কথা বলছি। এখন হচ্ছে লিফটের পারফরমেন্স। মিনিমাম ওয়েটিং টাইম, আমি বেশিক্ষণ ওয়েট করতে চাই না কোনো একটা ফ্লোরে। এটা হলো যে আমার লিফটের কনস্ট্রাকশন এমন হলো লিফটের নাম্বার বা সাইজের উপর ডিপেন্ড, আমার লিফটটা এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য কত বড় হওয়া উচিত, বা একটা লিফটে হবে না, 2টা লিফট হবে না, 5টা লিফট লাগবে, সেটার হিসাবে এগুলো পারফরমেন্সটা ডিপেন্ড করবে। লিফটের স্পিড কেমন হওয়া উচিত সেগুলোর উপর ডিপেন্ড করবে। মিনিমাম ওয়েটিং টাইম, আমি চাই মিনিমাম টাইম ওয়েট করবো। কমফোর্টেবল এক্সিলারেশন অ্যান্ড র্যাপিড ট্রান্সপোর্টেশন। স্মুথ অ্যান্ড র্যাপিড ব্রেকিং। তোমরা যদি কখনো ওরকম 80-90 তলা বা 100 তলা ওরকম বিল্ডিং এর লিফটে যাও, ওটার স্পিড দেখবা অনেক ফাস্ট, কিন্তু ওরকম ফিল করবা না, খালি দেখবা যে অনেক ফাস্ট উঠে গেল, কিন্তু সেরকম ফিল করা যায় না, দেখবা যে অনেক ফাস্ট চলে যায়। তো তার মানে সে স্মুথলি এক্সিলারেট করছে। স্মুথ অ্যান্ড র্যাপিড ব্রেকিং, আবার খুব
স্মুথলি এবং র্যাপিডলি সে আবার থামতে হবে, কারণ সে এত স্পিডে উঠলো আবার তাকে থামতেও হবে তাতে। তো ওটা স্মুথ হতে হবে যতটুকু পারা যায়। অ্যাকুরেট অটোমেটিক লেভেলিং অ্যাট ল্যান্ডিংস, এটা বললাম যে লেভেলিংটা ইম্পর্টেন্ট, উপর নিচে দাঁড়াইলে মুশকিল। কুইক কোয়াইট অপারেশন অফ ডোরস, কোয়াইট অপারেশন হচ্ছে গুড ফ্লোর স্ট্যাটাস অ্যান্ড ট্রাভেল ডিরেকশন ইন্ডিকেশন, কোন দিকে যাচ্ছে লিফটটা, উপরে আর নিচে, এবং কোন ফ্লোরে আছে এইগুলো প্রপার নলেজ দেওয়া। ইজিলি অপারেটেড কার অ্যান্ড ল্যান্ডিং কল বাটনস, এমার্জেন্সিতে কল করতে পারি। স্মুথ কোয়াইট অ্যান্ড সেফ অপারেশন অফ অল ইকুইপমেন্ট, কমফোর্টেবল লাইটিং, reliable emergency and security equipment. Okay, so these are the factors যেগুলোর উপরে আমার পারফরম্যান্সটা ডিপেন্ড করে। আমরা চাই এগুলো যাতে প্রপার থাকে। ওকে, নাও আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। আমি ওপেন করে দিছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, আমি স্টপ করে দিলাম এবার। লেটস স্টার্ট अगेन। ওকে, আমরা এখন কিছু ডেফিনিশনস দেখব লিফটের পারফরম্যান্সের জন্য যেগুলো দরকার। ফার্স্ট অফ অল, ইন্টারভাল or lobby dispatch time, the average time between departures of cars from the lobby. এটা হলো from the lobby, that means at the, for example, at the ground floor সাধারণত আমাদের লবিটা থাকে, তাই না? মানে যে বাইরে থেকে আসে, এসে ফার্স্ট সে ওখানে যে ওয়েটিংটা হয় সেটাকে আমরা বলছি লবি। ওকে, সেটাই আমার সেখানকার ইন্টারভালটা আমি হিসাব করি, সেটাকে আমরা বলি ইন্টারভাল। সেখানে যে টাইমটা ওয়েট করি ডিপার্চারের আগে, সেটাকে আমরা বলি ইন্টারভাল। কোনো কোনো জায়গায় দেখবো ইন্টারভালটা, ফর এক্সাম্পল আমাদের দেশে এটা খুব কমন, মতিঝিলে অনেক অফিসের নিচেই দেখবো বিশাল লাইন লেগে আছে লিফটে, নিচের ফ্লোর। তো এটা হলো ইন্টারভাল। উপরের ফ্লোরে কিন্তু উঠতেছে নামছে, তখন কিন্তু উপরে উঠে যাচ্ছে, ওটা ইন্টারভাল না। যেমন এক্সাম্পল, মাঝে মাঝে স্কোয়ারে দেখবা, স্কোয়ার হসপিটাল, মানে অনেক লম্বা টাইম দাঁড়িয়ে রয়েছে, যদিও ওদের 2-3টা লিফট পাশাপাশি। তো এটাকে বলে ইন্টারভাল। Average waiting time, the time spent by a person between arriving in the lobby and leaving the lobby in a car. Oh, sorry, the interval হলো average time between departures of cars from the lobby. মানে একটা লিফট একবার নিচ থেকে ছাড়লো, ছেড়ে আবার ঘুরে এসে সে আবার ওই নিচ থেকে ছাড়লো, এই যে লিফটটা ঘুরে কতক্ষণে আসলো, এটাকে বলছি ইন্টারভাল। সরি, আর ওয়েটিং টাইম হলো এটা, গেছে তার মানে এটা আবার এসে এখান থেকে ছাড়তে কতক্ষণ লাগবে, দ্যাট ইজ দ্য ইন্টারভাল। আর অ্যাভারেজ ওয়েটিং টাইম, দ্য টাইম স্পেন্ড বাই পারসন বিটুইন অ্যারাইভিং ইন দ্য লবি অ্যান্ড লিভিং দ্য লবি ইন এ কার। একটা পারসন আসছে, এসে সে কখন লিফটে উঠতে পারবে, সেটা হলো ওয়েটিং টাইম। অ্যাভারেজ লবি ওয়েটিং টাইম ধরা হয় 60% অফ ইন্টারভাল। ক্যালকুলেশনের জন্য এটা ধরা হয়, লিফট গেছে আরো আগেই, মোটামুটি 40% টাইম তার হয়ে গেছে, এবং 60% বাকি আছে। এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। রেজিস্ট্রেশন টাইম, ওয়েটিং টাইম এট অ্যান আপার ফ্লোর আফটার এ কল ইজ রেজিস্টার্ড। সো এটা হলো যে উপরের ফ্লোরে যখন আমি ওয়েট করি, দ্যাট ইজ দ্য রেজিস্ট্রেশন টাইম। ওয়েটিং টাইম এট অ্যান আপার ফ্লোর আফটার এ কল ইজ রেজিস্টার্ড। দিছি, এখন উপরের ফ্লোরে আমি কতক্ষণ ওয়েট করব, দ্যাট ইজ রেজিস্ট্রেশন টাইম। বুঝা গেছে তিনটা? ইন্টারভাল হলো লিফটটা কখন ছেড়ে আবার কখন ছাড়বে, একবার গেছে আবার কখন এসে আবার কখন ছাড়বে। অ্যাভারেজ ওয়েটিং টাইম, একটা লোক আসছে, সে কতক্ষণ পরে লিফটে উঠতে পারবে। রেজিস্ট্রেশন টাইম, সে উপরের ফ্লোরে আছে, থার্ড ফ্লোর থেকে সে লিফটে উঠবে, কতক্ষণে সে লিফটে উঠতে পারবে, দ্যাট ইজ রেজিস্ট্রেশন টাইম। ওকে, handling capacity, the maximum number of passengers that can be handled in 5 minutes of time. 5 মিনিটে কতজন প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে পারবে একটা লিফট। সিস্টেমস হ্যান্ডলিং ক্যাপাসিটি একটা সিস্টেম আর কি, ফুল লিফটিং, 2-3টা লিফট, একটা লিফট না 2-3টা লিফটের সিস্টেম আর কি।
Assistant handling capacity is determined by two factors, car size and interval, and is independent of the number of cars. কয়টা কার সেটা ব্যাপার না, এটা হ্যান্ডলিং ক্যাপাসিটি ডিপেন্ড করবে এটা কার সাইজের উপরে এবং ইন্টারভালের উপরে। কার সাইজ যত বড় হবে সে তত বেশি মানুষ হ্যান্ডেল করতে পারবে, রাইট? কম হবে তার মানে কি সে তত বেশি তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারছে, এটাই হলো ব্যাপার। তাহলে নাম্বার অফ পার্সন দ্যাট ক্যান হ্যান্ডেল ইন 5 minutes, এটাকে বলছি আমরা হ্যান্ডলিং ক্যাপাসিটি। Person handling capacity, the minimum percentage of the building population that the system must handle in 5 minutes. একটা হচ্ছে যে কতটুকু হ্যান্ডেল করছে, আর এটা হলো কতটুকু করা উচিত, মিনিমাম পার্সেন্টেজটা ইন 5 মিনিটে। মিনিমাম পার্সেন্টেজ অফ দ্য বিল্ডিং পপুলেশন, যদি বিল্ডিং পপুলেশন কতজন আছে তার কত পার্সেন্ট হ্যান্ডেল করবে আর কি, পার্সেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি কতটুকু করা উচিত। তো আমরা এটা মেনটেন করতে চাই, এর চাইতে কম বেশি হবে, আমরা যখন ডিজাইন করবো এর চাইতে একটু কম বেশি হবে। ওকে, ঠিক আছে সবাই সবকিছু ওকে। রিকমেন্ডেড ওয়েটিং টাইম পিএইচসি, এখন আমরা রিকমেন্ডেশনে আসি। T1 টেবিল 1 T1 দিছে, রিকমেন্ডেড এলিভেটর ইন্টারভাল এন্ড ওয়েটিং টাইমস। ফ্যাসিলিটি টাইপ, এক্সেলেন্ট সার্ভিস, গুড সার্ভিস, কি ধরনের সার্ভিস আমরা বলবো। ইন্টারভাল, ওয়েটিং টাইম। ইন্টারভাল অফিস বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এক্সেলেন্ট সার্ভিস যদি বলি 15 to 24 সেকেন্ডস গুড এনাফ। 15 to 15 সেকেন্ডের মধ্যে লিফট গেছে আবার আসছে আবার গেছে, ওকে 15 to 24। আর আস্তে আস্তে গুড সার্ভিস 25 to 29, ফেয়ার সার্ভিস 30 সেকেন্ড, আমরা আধা মিনিট ওয়েট করি আমরা মোটামুটি। পোর সার্ভিস 40 to 49, আনএক্সেপ্টেবল 50 প্লাস, 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়াইছি তো আসি, দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। ইন্টারভাল ওয়েটিং টাইম সেখানে 30 প্লাস, আমরা তো ইনফ্যাক্ট আরো বেশি ওয়েট করি অনেক জায়গায়, তাই না? তো এটাই তোমার ডিপেন্ড করবে যে সেই ফ্যাসিলিটিটা তৈরি করছে। রেসিডেন্সিয়াল, প্রেস্টিজ অ্যাপার্টমেন্ট, এগুলো হলো ফর অফিস বিল্ডিংস। অফিস বিল্ডিং এ আমরা এত বেশি ওয়েট করতে চাই না, বাট রেসিডেন্সিয়ালে আমরা এখানে এত ইম্পর্টেন্ট কিছু না, আমরা ওয়েট আরো বেশি করব। প্রেস্টিজ অ্যাপার্টমেন্টস খুব ভালো যেসব অ্যাপার্টমেন্ট, সেখানে আমরা 50 to 70 সেকেন্ডস ইন্টারভাল, আমাদের ওয়েটিং টাইম হচ্ছে অ্যাভারেজ 30 to 42 সেকেন্ডস, ভেরি গুড। মিডল ইনকাম অ্যাপার্টমেন্ট 60 to 80, এখানে দেওয়া আছে 36 to 48। লো ইনকাম অ্যাপার্টমেন্টস 48 to 72। ডরমিটরিজ, এগুলোতে আবার দেখা যায় যে ওয়েটিং টাইম কম, কারণ এখানে অনেক স্টুডেন্ট বা এরকম অনেক বড় ক্যাপাসিটি ইয়ে থাকে, তখন আবার এখানে একটু পারফরমেন্স ভালো। হোটেলস ফার্স্ট কোয়ালিটি, যেসব ভালো হোটেল আছে তারা অনেক কম ওয়েটিং টাইম রাখে, দেখো 18 to 30 সেকেন্ডস। তাদের মাল্টিপল লিফট থাকে যার জন্য তাদের ওয়েটিং টাইমটা অনেক কম। সেকেন্ড কোয়ালিটি 30 to 42 সেকেন্ডস, ওকে। সো এরকম রিকমেন্ডেশন কিছু দেয়া আছে অফিস বিল্ডিং এর ক্ষেত্রে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? পার্সেন্ট অফ কিছু বলছো নাকি? না, ফর্ম সাবমিশন শেষ। পার্সেন্ট অফ স্যার আমি একটু স্যার মানে ওয়াশরুমে গেছিলাম স্যার, এর মধ্যেই স্যার মানে ফর্মের টাইম শেষ। দেখো, এক তো তুমি ওয়াশরুমে গেছো, এখন তুমি আবার ইন্টারাপ্ট করছো, এটা তো খুবই ইরিটেটিং। আমি 5 মিনিট এই জন্য ওয়েট করে কথাই, ওই সময় আমি পড়াইও না, যে তোমরা নির্বিঘ্নে দিতে পারো। সরি স্যার। হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কেননা এখন তোমরা কিন্তু আচ্ছা দাঁড়া আমি বলি, আচ্ছা অনেক বেশি, আমি এবার বলি তোমাদের প্রেজেন্ট আছে কতজন দেখো, পার্টিসিপেন্ট নাম্বার 26। আমি অ্যাটেন্ডেন্স পাইছি কটা জানো? অলরেডি আমি 29টা অ্যাটেন্ডেন্স পাইছি, এবং অলওয়েজ আমি দেখি যে মোটামুটি 20-30 জন থাকে, 40 জন প্রেজেন্ট দেয় অলওয়েজ, এভরি ডে সিন্স ডে 1। খালি তোমাদের ক্লাসের কথা বলছি না আমি,
আমি আরো যেসব ক্লাস নেই তোমাদের মনে হয় তাও একটু, তোমরা 4th ইয়ারে উঠে গেছো, একটু রিল্যাক্টেন্ট, ওকে ইটস ওকে। যারা আরো, আমি 2nd ইয়ারে একটা ক্লাস নেই, ওরা তো 30 জন প্রেজেন্ট থাকে, 50 জন প্রেজেন্ট থাকে, চলে আসে অ্যাটেন্ডেন্স। সো এভরিডে আই এম ইগনোরিং দিস, আমি এটা অ্যালাউ করছি, ওকে ফাইন, ক্লাস করলে কর, না করলে নাই, অ্যাটেন্ডেন্স না দিলে আমি মার্কস দিব না, সো অ্যাটেন্ডেন্স দিচ্ছিস, মার্কস পাবি, আই এম হ্যাপি উইথ ইট, আই ডোন্ট মাইন্ড। বাট আমি সব, যখন আমাকে কেউ থামায় কোনো মানে পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন ছাড়া বা কোনো ধরনের রিকোয়েস্ট করে, এটা আমি পছন্দ করি না, সোজা কথা আমি বলে দিচ্ছি। তোমার 26 জনের জায়গায় তুমি 30 জন থাকো, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকে 40 জন, প্রায় এটা রেগুলার হচ্ছে, নট অনলি টুডে। আজকে আমি একটু ওয়েট করছি, বিকজ আজকে আমি দেখছি যে কি ব্যাপার, 26 জন প্রেজেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্স সেরকম বাড়তেছে না, মানে আমার হিসাবে 35 জন তো হওয়ার কথা, এখনো হচ্ছে না 35 জন, যার জন্য আমি আজকে ওয়েট করছি। আমি তোমাদের আবার টাইম দিলাম, একবার বন্ধ করে আবার ছাড়লাম, আচ্ছা দাও। তারপরও ক্লাস শুরুর পরে কেউ ডিস্টার্ব করবা না। সো যদি তারপরেও মনে করো যে তোমাদের একটু মিস হচ্ছে, দুঃখজনক ব্যাপার, এটা দুঃখজনক না। এভরিডে আমি 20 জনের জায়গায় প্রায় 1.5 টাইমস আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি এভরিডে। এবং বললাম তো, খালি তোমরা না, সবগুলো ক্লাসে, যতগুলো ক্লাস নিচ্ছি আমি, প্রত্যেকটা ক্লাসে দেখা যায় 1.25 to 1.5 টাইমস মোর আসতেছে, কিন্তু পার্টিসিপেন্ট নাম্বার কম। আমি চাইলে তোমাদেরকে ফোর্স করে তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে জুম আইডি খুলতে বলতাম, এবং আমি সেটা জুমে আমাদের কিন্তু দেখা যায় আর্কাইভ থেকে আমি দেখতে পারি কারা কারা জুমে ঢুকছে, শুধু সেগুলো অ্যাটেন্ডেন্স দিতে পারতাম, কখন ঢুকছে কি ঢুকছে এগুলো আর্কাইভে চলে আসে, তোমরা হয়তো জানাম জানি, ওগুলো করতে পারতাম, আমি করি না। কিন্তু তারপর যখন রিকোয়েস্ট আসে, থ্যাংক ইউ স্যার সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য ইন্টারাপ্টটা করবা না, এটা আমি পছন্দ Sorry, করি sir. না। মানে আমি Extremely sorry স্যার, কিন্তু ইন্টারাপশন আমি পছন্দ করি না। এনিওয়ে, সরি স্যার। লাইভ ক্লাসে তো অন্তত আল্লাহর রহমত আমার জন্য একদিক দিয়ে ভালো হয়েছে যে আমার এইভাবে ক্লাস নিলে আমার কোনো ইন্টারাপশন হয় না, কেউ কথা বললেও আমি টের পাই না, নিজেরা নিজের কথা বলে মিউট থাকে, আই ডোন্ট কেয়ার। লাইভ ক্লাসে আমাকে কোনো ধরনের ইন্টারাপশন আমি প্রচন্ড ভাবে ইয়ে করি, এবং আমার ক্লাসে কেউ ডিস্টার্ব করে না আল্লাহর রহমতে, ইউজুয়ালি করে না, ভেরি রেয়ার, আমি আল্লাহর রহমতে এরকম পাইনি, এটা আমার ভাগ্য ভালো আর কি। আচ্ছা, এনিওয়ে, ওয়েটিং টাইম শেষ। মিনিমাম পিএইচসি, পার্সেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি, percent of population to be carried in 5 minutes. 5 minutes এ সেন্টার সিটি, যদি বলি সিটি সেন্টার মানে অফিস বিল্ডিং, সিটি সেন্টার মানে ডাউনটাউন যেগুলো বলা হয়, যেখানে অনেক লোকজন থাকে, প্রচুর কাজ হয়, সেখানে ধরা হয় যে 12 to 14% হ্যান্ডেল করবে in 5 minutes, 12 to 14%, বিকজ এখানে অনেক সিটি সেন্টারে অনেক লোকজন থাকে। ইনভেস্টমেন্ট অফিস বিল্ডিং এগুলাতে 11 to 13, সিঙ্গেল পারপাস 14 to 16, রেসিডেন্সিয়ালে 5 to 7% পিপল হ্যান্ডেল করতে হবে, কেননা এখানে তোমার লোকজন হচ্ছে না, একটা বিল্ডিং এ অনেক লোক থাকতে পারে, যদি 10টা ফ্ল্যাট হয়, 10টা ফ্ল্যাটে মিনিমাম 50 জন লোক থাকবে, বা 5 জন করে যদি ধরি 50 জন লোক ধরলাম আর কি, 50 জন হলে তার 5% হলেই হবে, মানে এত লোক কন্টিনিউয়াসলি উঠে নামে না, তো আমরা 5% ধরে হিসাব করবো পিএসসি। আদার 6 to 8, ডরমিটরিজ 10 to 11, এখানে অনেক বেশি মুভমেন্ট হতে পারে। Hotels first quality 12 to 15, second quality 10 to 12. So these are the recommendation. এই জন্য আমি বলছি recommended interval waiting time and PHC. A good system for a diversified office building, মানে various types of use হয়, will handle no less than 12% of the building population. Okay, 12% of the building population. Office building diversified, আমি বললাম 12%. Due to more urgent traffic demands, particular work, PHC 6 to 8 is recommended. Anyway, যেটা আমাদের হয়, তো আমরা যখন ডিজাইন একটা করবো, অঙ্ক করব, তখন আমরা নিজস্ব একটা ধরে নিব, এই অঙ্কের কোনো রাইট অর রং অ্যান্সার নাই, তোমরা নিজস্ব একটা ধরবা, একটা কিছু কিছু কন্ডিশন দেওয়া হচ্ছে, ধরবা, ধরে করবা, আমি দেখাবো একটা স্যাম্পল, এটা কোনো রাইট অ্যান্সার রং অ্যান্সার নাই, তুমি 3-4টা সলিউশন বলবা,
travel time or average trip time. Average time spent by the passengers from the moment they arrive in the lobby to the moment they leave the car at an upper floor. Average time spent at the lift and the lobby. আমি লবিতে আসলাম, লিফটে উঠলাম এবং সেখান থেকে লিফট থেকে বেরোলাম, এই যে টোটাল টাইমটা অ্যাভারেজ ট্রিপ টাইম, আমি কতক্ষণ এই ট্রিপটার টাইমটা গেল বা ট্রাভেল টাইম হলো, ট্রাভেল টাইম আর অ্যাভারেজ ট্রিপ টাইম লবি থেকে আসার পর্যন্ত, লিফট থেকে লবিতে এসে লিফট থেকে বের হওয়া পর্যন্ত। ইট ইজ দ্য সাম অফ দ্য লবি ওয়েটিং টাইম, বিকজ আমরা বলছি লবিতে এসে লিফট পাওয়া পর্যন্ত যে টাইমটা সেটাকে আমরা বলছি ওয়েটিং টাইম, প্লাস ট্রাভেল টাইম টু এ মিডিয়ান ফ্লোর স্টপ। সো ফ্লোর স্টপে যাওয়ার আগে আমরা ওয়েটিং টাইম প্লাস ট্রাভেল টাইম এই দুটো মিলায় আমার অ্যাভারেজ ট্রিপ টাইম। In a commercial building context, a trip of less than 1 minute is highly desirable. যার জন্য আমি ফার্স্টে যেটা বললাম যে যদি তোমরা 100 তলা বা এরকম 80-90 তলা উঠো, সেই লিফটগুলো অনেক ফাস্ট হয়। কেন ফাস্ট হয়? তুমি গিয়ে 1 মিনিট 2 মিনিট ধরে ওয়েট করবা না, 5 মিনিট। সো ওগুলোকে ফাস্ট করতে হয় যাতে তোমার ট্রিপ টাইমটা কম হয়। A 75-second trip is acceptable. A 90-second trip is annoying. And a 120-second trip is the limit of tolerance. আমরা কি বিরক্ত হয়ে যাই না যখন লিফটে উঠি, দেখি তালা একজন করে নামতেছে উঠতেছে এমনি করতে করতে আলটিমেটলি আমার ডেস্টিনেশন আসতে আসতে 2-3 মিনিট লেগে গেছে, এন্ড উই গেট অ্যানয়েড, এন্ড দেখা যায় মানে 120 সেকেন্ডের উপরে বাইরের লোকের ওরা আরো ইনটলারেন্ট, কি হইতেছে সব ডিসগাস্টিং। আমরা মোটামুটি ইউজ টু হয়ে গেছি অনেক কিছু। রাউন্ড ট্রিপ টাইম, অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড ফর এ কার টু মেক আ রাউন্ড ট্রিপ starting from the lower terminal and returning to it. পুরো রাউন্ড ট্রিপ এক জায়গা থেকে শুরু করে আবার ওখানে চলে আসা। ওকে, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসা। The round trip time during up-peak traffic conditions used for calculating elevator requirements is the sum of 4 factors. Time to accelerate and decelerate, কত ফাস্ট সে accelerate এবং decelerate করতে পারে। Time to open and close doors at all stops. Time to load and unload. And running time, কতক্ষণ লাগে লোড হইতে আনলোড হইতে, এবং রানিং টাইম। এগুলো সব সামেশনের উপর ডিপেন্ড করবে রাউন্ড ট্রিপ টাইম। ওকে, এটা যদি ফাস্ট এক্সিলারেট ডিসিলারেট করে টাইমটা কম লাগবে, ডোর ওপেনিং ক্লোজিং এ টাইম কম লাগবে, লোডিং আনলোডিং এ কতক্ষণ লাগছে, রানিং টাইম কতক্ষণ, এগুলো সবকিছু সামেশনে আমার রাউন্ড ট্রিপ টাইম হবে। Acceleration deceleration times are calculated with a maximum of 1.2 meter per second square. Because anything beyond that results in physical discomfort. এর চাইতে বেশি acceleration deceleration হইতে পারে না। Running time at rated speed takes place after the car has accelerated and before it begins to decelerate. রানিং টাইম এট রেটেড স্পিড টেক্স প্লেস, মানে রেটেড স্পিডটা কত, যে স্পিডে সে মুভমেন্ট করবে সেটাকে আমি বলছি রেটেড স্পিড। ফর এক্সাম্পল 3 মিটার পার সেকেন্ড বা 2.5 মিটার পার সেকেন্ড স্পিডে আসবে, আফটার দ্য এক্সেলারেশন আসবে, আবার ডিসেলারেশনের আগ পর্যন্ত যে স্পিডে থাকবে সেটাকে আমরা বলছি রেটেড স্পিড। ওকে, আচ্ছা এখন অন্য একটা টপিক বলি। তোমরা ওই যে রোলার কোস্টার দেখছো না, রোলার কোস্টার চড়ছো অনেকে, রোলার কোস্টারের এক্সেলারেশন কত থাকে জানো? রোলার কোস্টার বাই জি, কে বললা জি? একদম জি বলছো? আর অন্য কেউ, আর কেউ, অন্য কেউ কত থাকে? ওর হিসাবে 9.8। অন্য কেউ? আচ্ছা, তোমরা ইয়া দেখো না, চ্যানেল গুলো দেখো না, ডিসকভারি এইসব চ্যানেল দেখবা, এগুলো দেখলে অনেক কিছু শেখা যায়। এনিওয়ে, তো রোলার কোস্টার না, রোলার কোস্টার থাকে 2G 3G পর্যন্ত থাকে। রোলার কোস্টার যখন ফার্স্ট আবিষ্কার হয় তখন এটার সেফটি কনসার্ন মানুষের অনেক ছিল, যার কারণে বেশি স্পিড দিত না। কিন্তু আগেকার রোলার কোস্টার গুলো বা যেগুলো থাকে লো কস্ট, এগুলো অনেক লো স্পিডে চলতো, হয়তো জি বা এরকম চলতো। এখন আস্তে আস্তে 2G উপরে দেয়, যার কারণে যখন উপর থেকে সে নামায় সে কিন্তু দেখবে তুমি ফ্রি ফল করলে যে স্পিডে নামবা তার চাইতে সে পুল করে তোমাকে নামায়।
এই কারণে তোমার ওই ফিলিংটা ডিফারেন্ট হয়। তোমাকে কিন্তু তুমি যে ফ্রি ফলে যেভাবে পড়বা তার চাইতে সে আরো ফাস্ট পুল করে নামায়, দ্যাট ইজ 2G বা 3G তে অ্যাপ্লাই করে সে, বুঝা গেছে? 2G এর উপরে আর কি পুল করে নামায় সে। তো ওটা তার মানে কি, সেটা জি না, সেটা জি এর চাইতে বেশি, জি এর চাইতে বেশি থাকে। সে উপরে উঠতেও জি এর বেশি নেয়, নিচে যাইতেও জি এর বেশি নেয়। আচ্ছা, এখন যেসব রোলার কোস্টার বানানো হচ্ছে এগুলোর সেফটি স্ট্যান্ডার্ড হাই, স্পিডও অনেক হাই, এগুলোর সেফটি স্ট্যান্ডার্ড অনেক অনেক হাই। তো এখন যেসব রোলার কোস্টার বানানো হয় সেগুলো সেফটি স্ট্যান্ডার্ড অনেক এতই হাই যে এটা চাইলে সে তোমাকে 4G বা 5G তেও পুল করতে পারবে, বাট হিউম্যান সেই পুলটা অ্যাকসেপ্ট করতে পারবে না, লোডটা নিতে পারবে না, এত এক্সট্রিম পুল। সো এখন লিমিটেশনটা হাউ সেফ ইট ইজ এটা না, হাউ হিউম্যান ক্যান সাস্টেইন, হিউম্যান ক্যান টলারেট, এর বেশি হিউম্যান নিতে পারবে না, যার কারণে সে 2G এর বেশি বা আমি জানি 3G পর্যন্ত মনে হয় দেয়, এর বেশি নিতে পারবে না। যার কারণে ওই এখন সেফটি অনেক হাই কিন্তু এর বেশি দেওয়া হয় না, কেননা মানুষের জন্য এটা কমফোর্টেবল না, বুঝা গেছে? যারা এয়ারফোর্সে যায় তাদের জানি কত, আমি ঠিক ভুলে গেছি ভ্যালুটা, ওদের অনেক বেশি টলারেট করতে হয়, তাদের রেঞ্জটা অনেক হাই, একটা জানি না 4-5G হতে পারে, কত আমি জানি না, তুমি গুগল করে দেখতে পারো, তাদেরকে ওই ট্রেনিং এ অনেক বেশি জি দেওয়া হয়। যারা অ্যাস্ট্রোনটদের কিন্তু অনেক হাই জি টলারেট করতে হয়, মানে ওই ক্যাপাসিটি থাকতে হয়, হাই জিতেও তার সমস্যা হবে না, অনেক ভেরি হাই, ঠিক আছে? তো ওগুলো হলো একদম আলটিমেট লিমিট, হিউম্যানের ম্যাক্সিমাম ওই পর্যন্ত সে নেয়। ওকে, বুঝা গেছে? তো ভ্যালুগুলো আমি ভুলে গেছি, আসলে ভ্যালুগুলো মনে রাখা উচিত ছিল না, মনে নাই, 6-7G এরকম আমি যেহেতু জানি না, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট একটু বলতে পারি যে অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি তাদেরকে বের করতে হয়, আমাদের অতটা লাগে না। এবং আমরা যদি আরো বেশি পারতাম তাহলে এই ইয়াগুলো, এই রোলার কোস্টার গুলো আরো ফাস্ট করা যেত, কিন্তু এখন আর করা যাচ্ছে না, কেননা মানুষ পারবে না। ওই জিগজ্যাগটা বাড়ায় আর কি, বিভিন্ন ভাবে ঘুরায়, এই করে, মানে অনেক চ্যালেঞ্জিং একটা ট্র্যাক বানায়, কিন্তু জি এর লেভেলটা ফিক্সড করে দেওয়া যে এর বেশি জি দরকার নেই। সো সেফটি যথেষ্ট স্ট্রং, তারপরে যে কোনো সময় যে কোনো কিছু হইতেই পারে, হয়েও থাকে। এনিওয়ে, অ্যাভারেজ ট্রিপ টাইম, আমাদের অ্যাভারেজ কত হওয়া উচিত, কিরকম স্পিডে কত হবে, এটার চার্ট দেয়া আছে। ওকে, নাম্বার অফ লোকাল ফ্লোরস, কয়টা ফ্লোর, 5, 6, 7, 8, এখানে লোকাল ফ্লোর নাম্বার দেওয়া আছে। সেকেন্ডস, ফর এক্সাম্পল, আর এগুলো হলো স্পিড, এফপিএম ফিট পার মিনিটে দেওয়া আছে, এটা তোমরা কনভার্ট করে নিতে পারো মিটার পার সেকেন্ডে। এনিওয়ে, তো ধরলাম আমার 10টা ফ্লোর আছে, স্পিড আমি দিলাম 300 এফপিএম, তাহলে অ্যাভারেজ ট্রিপ টাইম হতে পারে এই দিস ওয়ান, 300 দিস ওয়ান, তাহলে কত হয়, 68 ধরলাম, কথা 67 বা 68 সেকেন্ডস অ্যাভারেজ ট্রিপ টাইম। ওকে, তো এটা হলো আমার 2500 পাউন্ড কারের জন্য, যে কারটার ওয়েট হলো 2500 পাউন্ড, এবং ফ্লোর হাইট দেওয়া আছে 12 ফিট ফ্লোর টু ফ্লোর, 12 ফিট ফ্লোর টু ফ্লোর। ওকে, আচ্ছা, আর যদি 4000 পাউন্ড কার হয় তাহলে আমার 300 এফপিএম এ ধরলাম 10 ফ্লোর, দিস ইজ 10 ফ্লোর, তাহলে দেখো আমার টাইমটা, ট্রিপ টাইমটা এই যে 87 সেকেন্ডস এর মতো। ওকে, 87 সেকেন্ডস এর মতো, এটা একটু হেভি কার, টাইমটা একটু বেশি নিচ্ছে, হয়তো এ কম নিচ্ছে, যার জন্য এটা একটু ফাস্ট, এটা একটু হেভি হওয়ার কারণে এটা টাইমটা একটু বেশি লাগছে। ওকে, ট্রিপ টাইম, তো এটা আমরা চার্ট দেখে বের করতে পারবো। রাউন্ড ট্রিপ টাইম সেম জিনিস, নাম্বার অফ লোকাল ফ্লোরস দেওয়া আছে, সেম টাইপ, রাউন্ড ট্রিপ টাইম দেওয়া আছে, কার ওয়েট দেওয়া আছে, আমরা চার্ট থেকে বের করে ফেলবো, দ্যাটস ইট, এটাও সেম।
এটা এটা 2500 পাউন্ড, এটা হলো 3000 পাউন্ড। আমরা রাউন্ড ট্রিপ টাইম ওটাতে পাবো, অ্যাভারেজ ট্রিপ টাইম এটাতে পাবো রাউন্ড ট্রিপ টাইম। সো আমরা যখন লিফট ডিজাইন করব, আমরা তখন লিফটের একটা ওয়েট নিব, কয়টা ফ্লোর আছে সেই অনুযায়ী ওয়েটটা সিলেক্ট করব, করে লিফটটা কত স্পিডে নিলে আমাদের কি পরিমাণ রাউন্ড ট্রিপ টাইম আমরা এক্সপেক্ট করতে পারি, এটা আমরা এইসব চার্ট থেকে বের করব। ঠিক আছে, আমাদের ফুল সিস্টেম ডিজাইন করতে হলে এইসব লাগবে। ঠিক আছে, হয়তো এইসব চার্ট এখন আরো অনেক আপডেটেড হয়ে গেছে, তোমাদের হয়তো আরো ভালো ডেটা থাকতে পারে, অনেক কিছু হয়তো সফটওয়্যার কন্ট্রোলড হয়ে গেছে, যেসব লিফট কোম্পানি আছে তারা নিজস্ব হয়তো সফটওয়্যার ইউজ করছে এখন। ঠিক আছে, আমার এই ফ্লোর এই দিয়ে দিলাম, সে একবারই দেখবে আচ্ছা এতটা, সে সফটওয়্যারে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে করে দেখতে পারে। ওকে, ক্যাপাসিটি, কার প্যাসেঞ্জার ক্যাপাসিটি, আমরা এটার উপর ডিপেন্ড করবে। এলিভেটর ক্যাপাসিটি যদি আমরা 2500 পাউন্ড নেই তাহলে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যাপাসিটি হবে 70। নর্মাল প্যাসেঞ্জার লোড পার ট্রিপে আমরা ধরে নিব 13। ওকে, সো আমাদের ডিপেন্ড করবে, এই যে কেজিতেও দেওয়া আছে এখানে, যে আমরা এই সাইজটা ডিপেন্ড করবো কি, আমাদের তাহলে দেখতে হবে যে আমাদের পার্সন হ্যান্ডলিং ক্যাপাসিটি দেখতে হবে। হ্যান্ডলিং ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে সেটা কি লিফটের সাইজও বাড়াইতে হবে, তাই না? হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি বেশি হতে হয় তাহলে কি আমার লিফটের সাইজ বাড়াতে হবে। তো সেই সবের সবকিছু ফ্যাক্টর কনসিডার করে আমাকে লিফটের সাইজ, স্পিড সবকিছু ডিটারমাইন করতে হবে। তো আমি এটা কনভার্ট করতে পারি I = RT/N। N হলো নাম্বার অফ কার্স, নাম্বার অফ কার্স যদি আমি বাড়াই দিই ডেফিনেটলি আমার ইন্টারভাল কমে যাবে, তাই না? ইন্টারভাল কমে যাবে, সো আমাকে সেভাবে দিতে হবে। আমি দেখলাম যে আর আমার তো ইন্টারভাল অনেক বেশি হচ্ছে, ঠিক আছে আমি নাম্বার অফ কার্স যদি বাড়াই দিই তাহলে আমার ইন্টারভালটা কমে গেল। আর নাম্বার অফ কার্স বাড়ানো মানে কি? ইটস অ্যান অ্যাডিশনাল এক্সপেন্স, ইটস অ্যান অ্যাডিশনাল এক্সপেন্স, আমার খরচ বেড়ে গেল। হ্যান্ডলিং ক্যাপাসিটি 300 P/I, P হলো কার ক্যাপাসিটি, একটা কারের কত ক্যাপাসিটি। ওকে, 17-18 যা হয় ডিভাইডেড বাই I, এটা করলে আমি হ্যান্ডলিং ক্যাপাসিটি পাবো। ওকে, ওকে, পপুলেশন অফ টিপিক্যাল বিল্ডিংস। আমার বিল্ডিং যদি বলে দেয় যে অফিস বিল্ডিং ডাইভার্সিফাইড, নর্মাল পপুলেশন 110 feet square per person বা 10 meters square per person। আমার ফ্লোর এরিয়া আমরা হিসাব করব, যদি ফর এক্সাম্পল 10 মিটার স্কোয়ার পার পার্সন, একটা পার্সনের জন্য 10 মিটার স্কোয়ার এরিয়া, তার মানে আমার যদি 1000 মিটার স্কোয়ার ফ্লোর হয়, 1000 মিটার স্কোয়ারের ফ্লোর হয় ডাইভার্সিফাইড অফিস বিল্ডিং, আমরা ধরতে পারি যে 1000 মিটার স্কোয়ারের মধ্যে 100 জন লোক বসবে, 100 জন লোক থাকবে। বুঝা গেছে এটার মানে? এরিয়ার উপরে 100 জন লোক। এবং প্রেস্টিজ বিল্ডিংস এ যদি হয় সেখানে 3 মিটার স্কয়ার পার স্কয়ার, আর একটু কম লোক থাকবে 5 মিটার স্কয়ার। সিঙ্গেল টেনেন্সি নরমাল 8 to 10, প্রেস্টিজ এগুলো হলো অফিস বিল্ডিং। হোটেলের ক্ষেত্রে নরমাল ইউজ পার্সনস পার স্লিপিং রুম, পার রুমে 1.3 করে ধরবো, কারণ কোনো রুমে একজন থাকবে, কোনো রুমে দুইজন থাকবে, 3 জনের কিছু রুম আছে, তো আমরা নরমাল ইউজ ধরে নিব 1.3, কনভেনশনাল 1.9, এই পার রুমে কতজন পার্সন থাকতে পারে। হসপিটাল মানে এইভাবে আমাদের হিট প্রথমে ডিজাইন করার সুবিধার জন্য আমরা কিছু ধরে নিয়ে লিফটটা প্রপোজ করব বা ঠিক আছে সিলেক্ট করব, হোয়াটএভার, এগুলো আমরা ধরে নিয়ে সিলেক্ট করব। এই আমাদের আর কাউন্ট করার উপায় নেই, বসানোর পরই তো আমরা কাউন্ট করতে পারবো। হসপিটালস, ভিজিটার্স এন্ড স্টাফ, জেনারেল, প্রাইভেট, স্টাফ পার বেড টোটাল 3, জেনারেল পাবলিক লার্জ ওয়ার্ডস 3 to 4, অ্যাপার্টমেন্ট হাউসেস পার্সনস পার বেডরুম, কয়টা বেডরুম আছে 1.5 করে ধরবো, পার্সনস, নাম্বার অফ পার্সনস, কম বেশি থাকতে পারে। এটা অবশ্য আমাদের অনেক বাসা বাড়িতে দেখা যায় 3-4টা করে বেডরুম থাকে, বাট সেই অনুযায়ী লোক নাই, তো বাইরে দেখা যায় যে না, ওদের যতজন দরকার ততগুলো করে বেডরুম থাকে, অনেক বেশি ডিপেন্ড করে তোমার ইকোনমিক কন্ডিশন কোন দেশে কিভাবে কি আছে। আমাদের দেশেও যে খুব ভালো আছে তা না, তুমি যদি অন্য লেভেলে যাও এক রুমের মধ্যে কতজন লোক থাকছে না,
সো এটা ডিপেন্ড করে অ্যাপার্টমেন্ট হাউস, বাট ইউজুয়ালি অ্যাপার্টমেন্ট হাউস যেহেতু বলা হয়েছে সেই হিসাবে বললাম। লো কস্ট হাউজিং যদি হয় 2.5 to 3, সো এটা ডিপেন্ড করবে তোমার কি ধরনের হাই রেন্টালি দেখা গেছে কম, বেশি লোক থাকে না। Office building occupancy 0 to 10 floors. Net usable area as percentage of gross area. Approximately 80% area কে আমরা কাজে লাগাচ্ছি। So আমার এই এর উপর ডিপেন্ড করবে। 0 to 20 floors যদি হয় approximately আমাদের দেখা যায় ফ্লোর 1 to 10 এ 75% এরিয়া কাজে লাগায়, 11 to 20 80% এভাবে দেওয়া আছে। ঠিক আছে, বাকি এরিয়াগুলো কি দেখা যায় স্টোর হাউস বা অন্যান্য কিছু থাকতে পারে। ওকে, এইভাবে সবকিছু আমাদের চার্ট করে দেয়া আছে। আচ্ছা, আর একটা স্লাইড, এলিভেটর ইকুইপমেন্ট রিকমেন্ডেশন। অফিস বিল্ডিং কার ক্যাপাসিটি এই ধরনের 2500, 3000, 3500। হোটেল এটা, অ্যাপার্টমেন্টস 2000 or 2500 should be enough pound। রাইজ কত তালা ধরলাম আমি, টোটাল 50 মিটার, তাহলে এই রেঞ্জে 41 to 70। মিনিমাম কার স্পিড এই অনুযায়ী সিলেক্ট করবো, 2.5 মিটার পার সেকেন্ড। ওখানে ফিট পার মিনিটে দেওয়া আছে, আমি বললাম যে ধরো 2.5, 3.6 এরকম মিটার পার সেকেন্ড। আর এটা তুমি একটা সিলেক্ট করবো, অফিস বিল্ডিং ওকে একটা ধরলাম, বা আমরা যখন অঙ্ক করবো তখন 2-3টাই ধরবো, দুইটা ধরে দেখবো কি হয়, তার মধ্যে একটা রেকমেন্ড করবো, দ্যাটস ইট। হোটেল অ্যাজ অ্যাবাভ, এই ফ্লোর রাইজ অনুযায়ী এগুলা সেম। হসপিটাল এই দেয়া আছে। ওকে, হসপিটালে স্পিড গুলা তোমার রাইজ অনুযায়ী 0 to 20 বা 21 to 30 ভাগ করা আছে। 31 to 40 তে 1.6 মিটার পার সেকেন্ড, মানে স্পিড গুলো একটু কম রাখছে, বিকজ পেশেন্ট থাকে, সে হয়তো একটু বেশি স্পিড পছন্দ করবে না বা তার জন্য অসুবিধা হতে পারে, তার জন্য স্পিড গুলো একটু কম রাখছে। দেখো হাইয়েস্ট দিচ্ছে 3.6, এখানে আমরা অফিস বিল্ডিং এ অনেক বেশি, তাই না? সো এটা ডিপেন্ড করে এসবের উপরে। স্টোরস, এনিওয়ে নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্ক করবো, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। If there is no question, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।